স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতে জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যুগে। প্রথম মাথায় কোপ দিছে পিছনে, হ্যাঁ পিছনে কোপ দেওয়ার পর সেই জায়গায় পড়ে গেছে, পড়ে যাওয়ার পর সেগুলি হয়েছে। একজনের পুরো স্পট ডেড আর একজন হালকা নিঃশ্বাস নিচ্ছে আর কি। বেরোনে আগে ওই দেখলাম যে ওখান থেকে গুলি করলো, গুলি করার পরেই তারপরে কোপ দিয়েছে। আলামত তো আপনারাও দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু জায়গায় রক্তের দাগ আছে বা রক্ত আছে। এছাড়া ব্যবহৃত গুলি আছে, একটা চাপাতির মতো একটা সাদৃশ্য একটা বস্তু আছে, দুটো মোটরসাইকেল পড়ে আছে। খুলনা জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেবার পর আদালত চত্বরেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে হাসিব ও রাজন নামের দুই যুবক। আদালতের নথি বলছে এবছর 31শে মার্চ তারা দুজনই দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল। কিছুদিন আগে জামিনে মুক্ত হবার পর রোববার তারা আবার আদালতের শুনানিতে হাজিরা দিতে এসেছিল। তাদের নামে এক থানায় একাধিক মামলা রয়েছে। একসময়ের শান্ত শহর খুলনা এখন দুর্বৃত্ত এবং খুনিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত 2 বছর একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে এই শহরে। এই হত্যার বলি হচ্ছেন শিশু থেকে শুরু করে নারী, সব বয়সী মানুষ। খুলনা মহানগরে গত 2 বছরে মোট 54 জন মানুষ হত্যার শিকার হয়েছেন এবং যে পরিসংখ্যান বলছে 1 বছরের মধ্যে তা প্রায় 3 গুণ। এবং এই ধরনের পরিসংখ্যান সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক এবং ভয়ের জন্ম দিয়েছে। তবে পুলিশের দাবি সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এ নিয়ে কথা বলবো আজকের সংবাদযোগে। আমাদের সঙ্গে আজ আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান পিপিএম এবং অপরাধ বিশেষজ্ঞ অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারি। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। খান সাইদ হাসান, আপনি কি একটু বলবেন যে এই যে পরিসংখ্যান খুলনার, এবং আমরা দেখছি যে আদালত চত্বরের সামনে প্রকাশ্যে গুলি করে দুজনকে হত্যা করে চলে যাচ্ছে, এরপরে পুলিশ বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি বা অবনতি ঘটেনি, এটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে 71 টিভি দর্শক শ্রোতাদের। এইটা তো পুলিশের গতানুগতিক কথা, তার কারণ কোথায় খুনটা হলো সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা জজ কোর্ট বা মেট্রোপলিটন কোর্ট, অর্থাৎ একটা ওই বিভাগীয় সদরে বা একটা মেট্রোপলিটন শহরের মধ্যে সবচাইতে সিকিউর এবং মানে স্পষ্টকাতর জায়গা যেটা, সেখানেই দিনের বেলা যদি কোর্টে হাজিরা দিতে এসে গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং এখন পর্যন্ত কেউ বুঝতে পারছে না কে মারলো, কিভাবে মারলো, যেটা সবই একটা মানে একটা আর কি প্রেডিকশন যে গ্রেনেড বাবুর লোকজন, পলাশ বাহিনীর যেহেতু তারা সম্পৃক্ত ছিল, মেরেছে। এটা ডেফিনেটলি এটা খুব মানে যেটা বলি যে ক্রাইমের পুলিশ হয়তো আপনাকে পরিসংখ্যান দিয়ে বলবে যে এতে এতগুলো মানুষ বসবাস করে, সেক্ষেত্রে ক্রাইমের রেট খুবই কম, পৃথিবীর অনেক উন্নত দেশে চাইতে কম, কিন্তু ফিয়ার অফ ক্রাইম যেটা ক্রাইম ভীতি, এটা তো খুবই মারাত্মক। তো আমি একসময় ছিলাম খুলনা পুলিশে চাকরি করেছি, 2004-5 সালে আমি ওখানে পুলিশ কমিশনার ছিলাম। খুলনা শহর যেটা আমাদের বলছিলেন যে শান্ত শহর খুলনা কখনোই ছিল না। সেই আপনার এরশাদ সিকদারের সময় থেকেই যেটা শুরু হয়েছে, তার আগে হয়তো খুলনা শান্ত শহর ছিল, কিন্তু তারপরেও গত 2 বছরে যে আপনার যেটা পরিসংখ্যানটা দিলেন মানে অপরাধের বৃদ্ধি, এটা খুবই অ্যালার্মিং। মানে 54টা হত্যাকাণ্ড ঘটেছে 2 বছরে, 54 হত্যাকাণ্ড ঘটেছে এবং লাস্ট যে ইয়ার যেটি আমরা প্রায় 1 মাসের মধ্যে শেষ করতে যাচ্ছি, সেখানে প্রায় 32 জনের মতো মারা গেছেন এই 11 মাসে। খুলনা এমনি বিভাগীয় শহর হলো, মেট্রোপলিটন সিটিটা তো খুবই ছোট, একটা লম্বা একটা শহর, তার কাজে এইটা আমি বলবো যে না, এটা খুবই অ্যালার্মিং। এবং জানা যেখানে যাচ্ছে যে দুই পক্ষের মধ্যে এটা এখন পুলিশের কাজ হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এদেরকে বের করে মানে ডিটেক্ট করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা। এবং সেই ক্ষেত্রে পুলিশ একা না, বা অন্যান্য যারা কনসার্ন আছেন, কোর্ট, লয়ার্স এবং আরো যারা আছেন, সবারই সহযোগিতা লাগবে, যাতে করে তখন অপরাধী যদি শাস্তি হয় তাহলে পরবর্তীতে কেউ অপরাধ করার আগে চিন্তা করে, আর যদি শাস্তি না হয় তাহলে এই অপরাধীরা কখনোই ভীত সন্ত্রস্ত হয় না। দেখবেন এখানে আমার একটা প্রশ্ন আপনার কাছে একটু থাকবে। আমরা ঢাকায়ও এরকম দেখেছি, একজন আসামি, তিনি শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম আছে এরকম বলা হচ্ছে, তিনিও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এরকম আদালতে হাজিরা দিতে এসে। মানে কোনো ধরনের আপনি যেটি বলছিলেন যে একটা মনস্তত্ত্ববাদ কেউ যদি ধরা না পড়ে বা
মানে এটার সঙ্গে কোনো ধরনের মিল বা যোগসূত্র আপনি দেখেন কিনা, এই প্রশ্নটা আপনার কাছে থাকবে। আমি একটু আমি একটু বলে নিই একটা সেন্টেন্স, যদি ধরা না পড়ে তাহলে দেখবেন এই পলাশ সন্ত্রাসী বলছে আপনাদের নিউজেই, এই সন্ত্রাসী বা পলাশ বাহিনীর হাতে গ্রেনেড বাবু হত্যা ওই তারা আবার নিহত হবে, এবং খুন পাল্টা খুন ভাবে চলতেই থাকবে যদি আইন দিয়ে আপনি তাদেরকে শাস্তি দিতে না পারেন। এটাই খুলনা শহরের ইতিহাস বলে বা ঐতিহ্য বলে। জি, অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারী, আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শক এবং আমার সহ আলোচককে। অপরাধ হবে, অপরাধ হচ্ছে, কিন্তু এখানে সেন্সিটিভিটিটা হচ্ছে যে আদালত এলাকায় এই অপরাধটা, আদালত এলাকায় যখন অপরাধ হয় সেটাকে যখন আমরা প্রতিরোধ করতে পারি না, তখন বিচার করাটা নিয়ে অনেক বড় সংশয়ের তৈরি হয়। এখানে আদালতে আইনজীবীরা কাজ করেন, বিচারকরা কাজ করেন, আদালত সংশ্লিষ্ট সাক্ষী, বাদী, এই ধরনের আসামিরা সবাই এখানে আসেন। তাদের নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায় তাহলে আমরা ন্যায় বিচার কিভাবে পাবো? একজন সাক্ষীর নিরাপত্তা আদালতে নাই, একজন আসামির হাজিরা দেওয়ার পর ফেরার পথে আদালতের কাছাকাছি জায়গাতে তার মৃত্যু হয়। কয়েকদিন আগে ঢাকা জাজ কোর্টে এরকম দেখলাম আমরা। এভাবে হয়ে যাচ্ছে। আমার পেশাগত জীবনে ঢাকা কোর্টে আমি 2-3 বছর প্র্যাকটিস করেছি, ওই সময় দেখেছি 2জন ব্যক্তিকে খুন হতে, এবং একদম আদালত প্রাঙ্গণে। তো এইভাবে যদি আমরা ঠিক জানি না সেন্সাসটা কতগুলো এ পর্যন্ত আদালত এরিয়াতে মারা গেছেন, তবে সংখ্যাটা কোনো অংশে কম না, অনেক ভয়াবহ। আমরা যদি এগুলো প্রতিরোধ করতে না পারি তাহলে আমরা ন্যায় বিচার কি করে আশা করব? আদালতে এই আসামির আসা যাওয়াটাকে নিরাপত্তা দিতে হবে, সাক্ষীদের আসা যাওয়াকে নিরাপত্তা দিতে হবে, বিচার সংশ্লিষ্ট যারা আছেন সবার নিরাপত্তা বিধান করতে হবে। আমরা প্রত্যেকটা অপরাধী দেখি অপরাধের পর অপরাধীকে ধরাটা নিয়ে খুব বড় ধরনের একটা প্রতিযোগিতা তৈরি হয়, অনেক রকমের কথা হয় এগুলো নিয়ে, এবং পুলিশও খুব পারঙ্গমতা দেখান। আমরা এই জন্য কৃতজ্ঞ পুলিশের প্রতি, কারণ অনেক ক্লুলেস মার্ডারগুলোকে ডিটেক্ট করতে পারে আমাদের পুলিশ বাহিনী। আমরা এই জন্য ধন্যবাদ জানাই আমাদের পুলিশ বাহিনীকে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই অপরাধ সংঘটিত হওয়ার আগে এ ধরনের ইন্টেলিজেন্স কেন এই পুলিশের কাজ করে না আমরা এটা বুঝতে পারি না। যখন এ ধরনের ঘটনাগুলো একটা পর একটা ঘটে যাচ্ছে তখন আমরা দৃশ্যত কি দেখছি, পুলিশকে কতটুকু নিরাপত্তা নিতে দেখছি আমরা আদালত প্রাঙ্গণে, আমরা চোখে সেরকম কিছু দেখছি না। এখানে পেশাদারিত্বের অভাব। এই পরিসংখ্যানটা আপনার কাছে কি বিশ্লেষণ মনে হয়? মানে 1 বছরের ব্যবধানে 3 গুণ হত্যাকাণ্ড বেড়ে গেল খুলনা শহরে। এটা মারাত্মক, অ্যালার্মিং। আপনি যেমন বলছেন 2 বছরে 54, আমি আরেকটু বলি এর সাথে 14 মাসে 44 জন, লাস্ট 14 মাসে 44 জন, এটা তো মারাত্মক ব্যাপার। এটার পরেও যদি এরকম কোনো পদক্ষেপ নেওয়া না হয় এগুলো প্রতিরোধের জন্য, তাহলে আমরা অপরাধ হবে, অপরাধের বিচার করে এটাকে থামাতে পারবো না। সেই ক্ষেত্রে আরো পেশাদারিত্ব আমরা আশা করি পুলিশ বাহিনীর কাছ থেকে, এবং আদালতের নিরাপত্তার দিক থেকে। আমরা রিসেন্ট আমি জজ কোর্টে গিয়েছিলাম, যেরকম পরিস্থিতি, যেরকম ক্রাউডি পরিবেশ, এখানে নিরাপত্তা দেওয়াটাও একটা কঠিন কাজ, আর নিরাপত্তা না দিলে ন্যায় বিচার নিশ্চিত হওয়া সম্ভব না। জি, সুতরাং এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এটা ভাববার সময় এসছে। তবে এটার কোনো বিকল্প নাই, পুলিশকে এটা নিশ্চিত করতে হবে আদালত এরিয়ার সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থাটাকে। খান সাইদ হাসান, মানে আদালতে যে প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম সেটার সঙ্গে যদি একটু যুক্ত করি, আদালতে তো আসলে অনেক ধরনের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করে, পোশাকে কাজ করে, সাদা পোশাকে কাজ করে, এবং নানান গোয়েন্দা সংস্থা লোকজনদের সেখানে কাজ থাকে, নানান সাক্ষী সাবুদ সহ, মানে নানান। পুলিশ শুধুমাত্র যে আমরা পোশাকে দেখি তা না, তার বাইরেও অসংখ্য মানুষের ওখানে ইনভলভমেন্ট থাকে যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যুক্ত আছেন। সেই জায়গায় আসলে আপনি কি দেখেন? না, ধন্যবাদ। যে স্ট্যাটিস্টিক্স বললেন 14 মাসে 44 জন খুন খুলনা ছোট্ট একটা শহরে, এটা তো আসলে কিন্তু ভয়ঙ্কর, ভয়াবহ একটা ব্যাপার। কেন এখন গত 1 বছরে অর্থাৎ 14 মাসে কিন্তু কোনো মানে পুলিশকে আর মানে ইলিগালি বা আনঅথরাইজড বা পলিটিক্যালি ইন্টারফেয়ার করে এরকম গভর্নমেন্ট কিন্তু এখন নাই। সেরকম একটা সিচুয়েশনে আপনার 14 মাসে 44টা খুন, ডেফিনেটলি এটা একটা মানে আতঙ্কের বিষয়। আমার পরামর্শ হবে অ্যাজ এ পুলিশম্যান যে এই 44টা মামলার এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ কি কি মেজার্স এ পর্যন্ত নিয়েছে এবং কতগুলোকে ডিটেক্ট করতে পেরেছে তার একটা জবাবদিহিতা নিশ্চিত করা। আমাদের দেশের সমস্যা হলো কি,
সরকারি কর্মকর্তা আপনি যত বেশি উপরের দিকে যাবেন বা যত বেশি পদাধিকার বল হবেন তত বেশি আপনি জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবেন, কিন্তু তা তো না। এই যে আপনি যে কথাটা বললেন যে গোয়েন্দা সংস্থার তো অভাব নেই। আমি একটু জাস্ট আমার প্রসঙ্গ কোনোই বলি, আমি যখন জেল থেকে বের হই আমাকে 3 দিন দেরি করে, আপনি 3.5 বছর জেল থেকে, আমি যে 21 আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে আমাকে 4 বছর জেলে থাকতে হয়েছিল, যেটা পরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা নালিফাই করে দিয়েছে। যাও, আমি যখন বের হচ্ছি আমার বের হওয়ার ডেটের 3 দিন দেরি হয়ে যাচ্ছে, বের আমাকে ছাড়ছে না, তখন আমি জেল সুপারকে বললাম যে ভাই আপনাকে দেরি করছেন কেন আমাকে 3 দিন? বলে স্যার আমাদের যে গোয়েন্দা 9টা গোয়েন্দা সংস্থা তার মধ্যে থেকে 7টা পাওয়া গেছে, এখনো 2টা ক্লিয়ারেন্স পাওয়া যায় না। তার মধ্যে নাম বলতে বললাম, ওরা 4টা 5টা পর্যন্ত বলতে পারলো, আর 4টার নামই বলতে পারলো না। এই যে এত গোয়েন্দা সংস্থা, শুধু তো পুলিশের গোয়েন্দা সংস্থা না, তো এটা আরো অনেক ধরনের গোয়েন্দা সংস্থা আছে, তারা তো কি করছে তাদেরও জবাব দিতে আনতে। মোট কথা হলো সরকারের রাজস্ব খাত থেকে যারা বেতন ভাতা নেন তারা এবং তাদের দায়িত্ব যাদের আইন শৃঙ্খলা রক্ষা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করার বিষয় থাকে, তাদের সবাইকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, তাহলে দেখুন খুলে যাবে। আদারওয়াইজ যেটা বললেন আমার সহ আলোচক, যে কোর্ট তো একটা পাবলিক প্লেস, ক্রাউডি প্লেস, এখানে আপনি কখনোই মানে সিলেক্টেড লোককে আপনি ঢুকাবেন বা ঢুকতে দিবেন না, এটা আপনি এই নিয়ম এখানে চালু করতে পারবেন না, তাহলে আবার মানে ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে। এটা হবে, কিন্তু শুধু যে জিনিসটা এনশিওর করতে হবে যে কোনো ঘটনা ঘটলে এইটার সাথে যারা দেখভালের জন্য রেসপন্সিবল পাবলিক সার্ভেন্ট সরকারি কর্মচারী, তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করেছে কিনা, যদি পালন না করে থাকে তাহলে তাদের শাস্তির আওতায় আনতে হবে। সেটা প্রশাসনিক শাস্তি হতে পারে, সেটা আইনি শাস্তি হতে পারে। আপনি এটা নিশ্চিত করেন, দেখবেন হয়ে যাবে। দুর্ভাগ্য হলো এটা নিশ্চিত করা দেখছি না। আপনার আজকে আমি একটা খুব বহুল প্রচারিত একটা পত্রিকায় দেখছিলাম, আমাদের পুলিশ কমিশন ফরমেশন নিয়ে আইজি সাহেব একটা কথা বলেছেন যে পুলিশ কমিশন নিয়ে যেটা গত প্রায় 1 বছর যাবত যে পর্যালোচনা করে দাখিল করলো, এবং আইন মন্ত্রণালয় থেকে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে, সেখানে আসার পরে অনেক কিছু এমন কিছু বাদ দিয়ে দিয়েছে আমলাতান্ত্রিক জটিলতার কারণে বা আমলাতন্ত্র, যে যাতে করে ওইটা আপনার পুলিশের কার্যকরী থাকবে না, ওটা ছোট জগন্নাথ। আচ্ছা, মানে এই যে মানে খুলনার যে চিত্রটা আমরা দেখছি, মানে অপরাধের যে চিত্রটা, এটার সঙ্গে কি সারা বাংলাদেশের অপরাধের চিত্র কি রিলেট করা যায়? একটু আসাদুজ্জামান আনসারী, খুলনার সিচুয়েশনটা একটু সবসময় আলাদা। এখানে খুনাখুনি যে তথাকথিত সর্বহারা কমিউনিস্ট পার্টি ইত্যাদির ইয়েটা আপনার ডেনসিটিটা খুলনা অঞ্চলে বেশি, কিন্তু এখন তো আর সেরকম সর্বহারাদের সেই তৎপরতার কথা তো শোনা যায় না ওইভাবে। তৎপরতা মাঝে হয়তো একটু কমেছিল, কিন্তু একটা কথা আছে না যে ওরা হয়তো অস্ত্র জমা দিয়েছিল, কিন্তু ওই যে ওদের মানে ট্রেনিং বা ওদের কার্যক্রম তো আর জমা দেয়নি বা নিক্ষেপ করেনি। যেমন আপনি খুলনা শহর আর রাজশাহী শহরকে আপনি একভাবে চিন্তা করতে পারবেন না। খুলনা শহর অলওয়েজ এরকম একটা মানে এরকম কথায় গুলি করে ফেলা, মেরে ফেলা, জবাই করে দেওয়া, এই জিনিসগুলো খুলনাতে খুব বেশি, যেটা অন্য শহরগুলোতে নাই। অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারী, মানে আপনি কিভাবে রিলেট করেন? আমি দুটো জিনিস এখানে বলতে চাই। যেটা হচ্ছে যে যখন ঢাকাতে কিছুদিন আগেই একজনকে খুন হলেন আদালত এরিয়ার মধ্যে, তারপর পুলিশ কি ব্যবস্থা নিল? এক্স্যাক্টলি, আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে এরকম একটা ঘটনা ঘটার পর আদালতে যে স্পেশাল কিছু সিকিউরিটি ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেটা হয়নি, জন্য কিন্তু আজকে খুলনার অবস্থাটা আমাদের দেখতে হলো। কিন্তু ওই ঘটনায় তো আটক হয়েছে, ওই ঘটনায় তো আমরা দেখেছি যে পরের দিনই র্যাব বোঝায় কয়েকজনকে আটক করেছে। আমি সেই জায়গায় আসছি। হ্যাঁ, আমরা ঘটনা ঘটার পর আটক হতে দেখি। আমি ওটাই বলছিলাম আগে যে ইন্টেলিজেন্সটা তখন খুব ভালো কাজ করে, কিন্তু বিফোর অকারেন্স এটা কাজ করে না, অপরাধের আগে এটা কাজ করছে না। কোনো একদিন এই ধরনের ঘটনাতে চাক্ষুষ উপস্থিত ওই মুহূর্তে পুলিশ বাহিনীকে কোনো একজন অপরাধীকে অ্যারেস্ট করতে দেখিনি আমরা, বা কোনো অ্যাকশনে যেতে দেখিনি। হ্যাঁ, পরে অ্যারেস্ট করতে পেরেছে, তারা পরে ডিটেক্ট করতে পেরেছে, সেটি ইন্টেলিজেন্সের আমরা এর আগেও ইয়ে করেছি। কিন্তু আরেকটা জিনিস এখানে দেখবেন, খুলনায় কিন্তু এই অপরাধগুলার কিন্তু মূল হচ্ছে মাদক আর পারিবারিক কলহ, দুটো কারণে কিন্তু খুলনার এই অপরাধগুলো হয়েছে। সঙ্গে আধিপত্য বিস্তার চাঁদাবাজি, ছিনতাই, এগুলো। আমরা এই যে মাদকটা এরকম হচ্ছে, আমরা সবাই জানি, এই সমাজের মানুষ, আমরা এই সমাজেই বাস করি, আমরা জানি কোন একটা থানা এরিয়ার মধ্যে কোন কোন জায়গাগুলোতে কে মাদকের এই অপরাধগুলো করছে, কে মাদক কন্ট্রোল করছে, আমরা সবাই জানি। কিন্তু এটা শুধু পুলিশ না, আমরা সাধারণ মানুষও জানি। কিন্তু ব্যবস্থা কি হচ্ছে? ব্যবস্থা সেরকম আমরা দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে কিছু অভিযান দেখছি, যেমন এই যে ডেভিল হান্টারের মতো একটা অভিযান। এই হান্টারের পরবর্তীতে আমরা কি দেখলাম? যেই লাউ সেই কদু। সুতরাং এগুলো মানে এভাবে দেখানো কোনো অভিযান চালিয়ে এটা কমানো সম্ভব না। এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস।
সেই প্রসেসের মধ্যে দিয়ে যে আমরা যদি যেতে না পারি আর সার্বক্ষণিক যদি আমরা অ্যালার্মের মধ্যে না থাকি তাহলে এটা হবে না। জি, তো আমরা এই থানায় প্রধান নির্বাচন কমিশনারের একটা মন্তব্য দিয়ে আমি 1 মিনিটে একটু আপনার মন্তব্য আশা করছি, যে তিনি 26শে নভেম্বর একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে বলে আশা করছে। মানে আমি এই প্রসঙ্গটা এই কারণে আনছি যে সামনেই নির্বাচন, 2 মাসের পরে জানি 2 মাসের মধ্যেই নির্বাচনের কথা, এবং তফসিলও ঘোষণা হয়ে যাবে হয়তো সামনের মাসে, এরকমটি খুব কাছাকাছি সেই জায়গায়। হ্যাঁ, আমরা নির্ধারিত কিছু কিছু অপরাধ দেখি ইলেকশনের সময় যেগুলো বেড়ে যায়, কিন্তু অপরাধ যেভাবে বেড়ে যাচ্ছে আজকে দিন দিন, এবং যেটা কমার দিকে আমরা দেখছি না, এভাবে যদি চলতে থাকে এটা অবশ্যই নির্বাচনটাকে ইফেক্ট করবে। জি, খান সাইদ হাসান, আপনি একটু মন্তব্য করবেন, কারণ প্রধান নির্বাচন কমিশনার যেহেতু এই মন্তব্যটা করেছেন, তিনি আশা করছেন উন্নতি হবে। এই সময়ের মধ্যে উন্নতি আশা করেন? উনি কিসের ভিত্তিতে করছেন আমি জানি না, হয়তো আধ্যাত্মিক কোনো যদি কিছু হয়, কিন্তু আমরা সেরকম লক্ষণ দেখতে পাচ্ছি না। এই যে ধরেন যে ছেলে দুটো আজকে মারা গেল, পুলিশ বলছে 31শে মার্চ তারিখে অস্ত্র সহ তারা গ্রেফতার হয়েছিল। তাহলে মার্চের পর থেকে আজকে নভেম্বর, প্রায় 6 মাসের মধ্যে অস্ত্র সহ যে গ্রেফতার হয়েছে, সেটা তো এত সাক্ষ্য প্রমাণ লাগে না। এটা 3 দিনের মধ্যে পুলিশ রিপোর্ট দিয়ে দিতে পারতো, তারপরে আপনার উইদিন এ মান্থ এটা ট্রায়াল হতে পারতো, 2 মাস বা 3 মাসের মধ্যে তার পানিশমেন্ট সাজা হয়ে যাওয়ার কথা ছিল। এই যেটা হয় নাই, জামিনে এসছে অমুক তমুক, এই যে দীর্ঘসূত্রিতা, এটা কিন্তু কারণ আপনার অপরাধের জন্য। অনেক ধন্যবাদ খান সাইদ হাসান পিপিএম এবং অ্যাডভোকেট আসাদুজ্জামান আনসারী, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। 71 সঙ্গে থাকুন।